প্রিয় স্টুডেন্টস, বায়োলজিক্যাল জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এইচএসএ এবিটিএ টেস্ট পেপারের বায়োলজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 92 SC 92 এই পেজটি এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথমেই যে কোশ্চেনটি রয়েছে এমসিকিউ 1 নম্বর, পরাগধানীর প্রস্থচ্ছেদে বাইরে থেকে ভেতরের দিকের স্তরগুলি হলো। এখানে অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ সবচেয়ে বাইরে বহিস্তর, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মধ্যস্তর এবং একদম ভেতরে ট্যাপেটাম থাকে। পরের কোশ্চেন 2 নম্বর, নেবেন কান কিসের অংশ? এটা অ্যান্সার হবে শুক্রাণু। নেবেন কান হচ্ছে শুক্রাণুর অংশ। 3 নম্বর কোশ্চেন, গর্ভ নিরোধনের হরমোন সম্পর্কিত পদ্ধতিতে নিম্নলিখিত কোন হরমোনটি বা হরমোনগুলি স্ত্রীদেহে উচ্চ মাত্রায় বজায় রাখা হয়? স্ত্রীদেহে উচ্চ মাত্রায় বজায় রাখা হয়, এটার অপশান হবে অপশান সি, প্রোজেস্টেরন। পিতা 4 নম্বর কোশ্চেন, পিতা হেটেরোজাইগাস এ ব্লাড গ্রুপ ও মাতা হেটেরোজাইগাস বি ব্লাড গ্রুপ হলে এই দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি কি হতে পারে? তোমরা অবশ্যই এটা কষবে। এখানে অ্যান্সার হবে ডি, অর্থাৎ এ বি, এবি এবং ও 4টে গ্রুপই তৈরি হতে পারে। সেটা কিভাবে তৈরি হয় একটু দেখে নাও। এরপর 5 নম্বর কোশ্চেন হলো, নিম্নলিখিতগুলির মধ্যে ভুল বক্তব্যগুলি চিহ্নিত করো। দেখো, এখানে 2 নম্বর অপশান এবং 4 নম্বর অপশানটা একটু ভালো করে লক্ষ্য করো। 2 নম্বর অপশান বলা হচ্ছে ওপেরন একটি গঠনগত জিন, একটি অপারেটর জিন, একটি প্রমোটর জিন এবং রেগুলেটর জিন নিয়ে গঠিত। তবে ওপেরন শুধু যে সবসময় একটি মাত্রই গঠনগত জিন নিয়ে গঠিত হবে সেটা ভুল কথা। সেই জন্য 2 নম্বরটাও আমরা এখানে এটা একটা ভুল বক্তব্য। 4 নম্বর বক্তব্যটা হচ্ছে কি, রিপ্রেসেবল ওপেরনগুলি কম্প্রেসর বর্তমান থাকলে সুইচ অন হয়। ঠিক আছে, কম্প্রেসর আসলে রিপ্রেসেবল ওপেরনের উদাহরণ হচ্ছে ট্রিপ্টোফ্যান ওপেরন। কম্প্রেসর বলতে ট্রিপ্টোফ্যানকে বোঝানো হচ্ছে। ট্রিপ্টোফ্যান যদি উপস্থিত থাকে তখন সুইচ অফ অবস্থা হয়, কারণ কি তখন রিপ্রেসর প্রোটিন অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে অপশান হবে অপশান বি, অর্থাৎ 2 এবং 4 এই দুটি বক্তব্য ভুল রয়েছে। ঠিক আছে, প্রথমটা একটাই কারণ যে একটি গঠনগত জিন বলা আছে, একটি গঠনগত জিন নাও হতে পারে, একের বেশিও হতে পারে। ঠিক আছে, তো সেই দিক থেকে 2 এবং 4 এই অপশানটি হবে অপশান বি হবে। পরের যে কোশ্চেনটি রয়েছে 6 নম্বর কোশ্চেন, সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে অপশান হবে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে পলিপেপটাইড, অর্থাৎ সি। পরের কোশ্চেন রয়েছে, কোনো একটি পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন প্রাকৃতিক নির্বাচন ছাড়াই আকস্মিকভাবে ঘটতে পারে, একে বলা হয়? এখানে অপশান হবে অপশান বি, অর্থাৎ জেনেটিক ড্রিফট হবে। এরপরে 8 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে মানুষের কোন পরজীবীটির জীবনচক্র সম্পূর্ণ করতে মশকির প্রয়োজন হয়? অর্থাৎ এখানে মশকির দরকার হয়, মশকি জৈবিক বাহক রূপে কাজ করে। অর্থাৎ এখানে অপশান হবে অপশান ডি, অর্থাৎ উচেরিয়া ব্যাংকপটি এবং প্লাজমোডিয়াম ওভ্যাল। 9 নম্বর কোশ্চেন, মোনাস্কাস পারপিউরিয়াস এই হলো এক প্রকার ইস্ট যা নিম্নলিখিত পদার্থটি প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এখানে অপশান হবে ডি, স্ট্যাটিন, যেটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে, সাধারণত কোলেস্টেরল কমাতে সহায়তা করে। 10 নম্বর কোশ্চেন, কোন রোগের জন্য প্রথম জিন থেরাপি ব্যবহৃত হয়? এটা হবে ডি, স্কিড, অর্থাৎ স্কিড কথার অর্থ হচ্ছে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। এই রোগটিতে প্রথম জিন থেরাপি হয়েছিল। এরপর 11 নম্বর কোশ্চেন, GAATTC যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের শনাক্তকরণ স্থান সেটি হলো, অর্থাৎ রেস্ট্রিকশন সাইট, অর্থাৎ এখানে অপশান হবে এ, ইকোআর1। 12 নম্বর কোশ্চেন, যে স্থানে দুটি প্রধান কমিউনিটি মিলিত হয় তাকে বলে? এটা অপশান হবে সি, ইকোটোন। 13 নম্বর কোশ্চেন, একটি ঘণ্টা আকৃতির বয়সভিত্তিক পিরামিড কোন ধরনের মানব পপুলেশনকে উপস্থাপন করে? অবশ্যই
এটা হবে স্থিতিশীল পপুলেশন, কারণ এই পিরামিডের ক্ষেত্রে দুটি এজ অর্থাৎ প্রি রিপ্রোডাক্টিভ এজ এবং রিপ্রোডাক্টিভ এজ এই দুটির সদস্য সংখ্যা সমান হয়, সেই কারণে এটা স্থিতিশীল পপুলেশন হয়ে থাকে। 14 নম্বর কোশ্চেন, ফটোকেমিক্যাল স্মগ দূষণে থাকে না। ফটোকেমিক্যাল স্মগ দূষণে থাকে না, এখানে অপশান হবে ডি, CO2। এরপরে আমরা এসএকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। এসএকিউ কোশ্চেন আলোচনা করার আগে তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করো তোমরা, এবং তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমরা। প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে হরমোন নিঃসরণকারী একটি আইইউডির উদাহরণ দাও। হরমোন নিঃসরণকারী আইইউডি বিভিন্ন রকম প্রকার রয়েছে, যেমন LNG-20 একটি হরমোন নিঃসরণকারী আইইউডি। তারপরে অথবার কোশ্চেন, একের দাগের পরাগরেণুর ইন্টাইনের রাসায়নিক উপাদান লেখো। পরাগরেণুর ইন্টাইনের রাসায়নিক উপাদান হবে পেকটিন ও সেলুলোজ। রাসায়নিক উপাদান পেকটিন ও সেলুলোজ দ্বারা গঠিত। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে HGP। HGP কি? অর্থাৎ HGP হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট। এটা কি না, মানুষের জিনোম গঠনকারী যে প্রতিটি ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের ডিএনএ মধ্যস্থ নিউক্লিওটাইড ক্রমগুলিকে নির্ধারণের মাধ্যমে জিনের অবস্থান কার্যকারিতা জেনে জিনের মানচিত্র গঠনের উদ্দেশ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে মলিকিউলার বায়োলজিস্ট দ্বারা যে প্রকল্প গৃহীত হয়েছিল তাকে HGP বলে। এরপরের 3 নম্বর কোশ্চেন রয়েছে মোয়েটের পুরো নাম কি? মোয়েট একটা কৃত্রিম প্রাণী প্রজননের একটা পদ্ধতি। এর হচ্ছে পুরো নাম হচ্ছে মাল্টিপল ওভুলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। মাল্টিপল ওভুলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। এরপরের যে কোশ্চেন রয়েছে 4 নম্বর কোশ্চেন, গাউসের প্রিন্সিপাল অর্থাৎ গাউসের যে প্রতিযোগিতামূলক বহিষ্কার নীতি রয়েছে সেই নীতির কথা বলা হয়েছে এখানে। এটিতে কি বলা হয়েছে? একই নিচ অধিকারকারী দুটি জীবের সহাবস্থান সম্ভব নয়, অর্থাৎ দুটি জীব বা প্রজাতির মধ্যে একটির অবলুপ্তি অসম্ভাবী। অর্থাৎ যখনই একটা নিচের মধ্যে দুটো জীব চলে আসবে, সহাবস্থান একই সাথে অবস্থান করবে সেই একই নিচে, তখন তাদের মধ্যে যে কোনো একটি অবলুপ্তি হবে প্রতিযোগিতার মাধ্যমে। এটাকেই বলা হচ্ছে গাউসের প্রতিযোগিতামূলক বহিষ্কার নীতি। এরপরে যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে GAP কি? অর্থাৎ গ্যাপের পুরো নাম হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটি 1985 সালের জুন মাসে গঙ্গা দূষণ রোধের জন্য ভারত সরকার দ্বারা একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যেটাকে আমরা গ্যাপ বলছি। গঙ্গা অ্যাকশন প্ল্যানে অনেকগুলি গঙ্গা দূষণ প্রতিকারের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানেই সমস্ত এসএকিউ শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকো।